ক্লাস 10 এর লাইফ সায়েন্স ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় সপুষ্পক উদ্ভিদের নিষেক। এই সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। সুতরাং এই নিষেক সম্পর্কে শুধুমাত্র নিষেক কি এবং নিষেক কিভাবে সংগঠিত হয় এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে নিষেক সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয় না। নিষেক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে গেলে আমাদের আগের থেকে বেশ কিছু জিনিস জেনে নিতে হবে এবং সেটা বিস্তারিতভাবে। আমরা প্রথমেই দেখে নিই যে নিষেক বলতে কি বুঝি আমরা। দেখো, দুটো গ্যামেট, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট। এটাও এন অর্থাৎ হ্যাপ্লয়েড, এটাও এন অর্থাৎ হ্যাপ্লয়েড। এরকম দুটো ভিন্নধর্মী গ্যামেট অর্থাৎ একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট, এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়। এই মিলনটাকেই আমরা বলি নিষেক। এবং তোমরা ইতিমধ্যেই জেনে নিয়েছো যে এই নিষেকের ফলে দুটো গ্যামেট মিলিত হয়ে যে বডিটা তৈরি করে তাকে আমরা বলি জাইগোট বা ভ্রূণাণু, যার ক্রোমোজোম সংখ্যা 2n। এবারে দেখো, এখানে আমি দুটো চিহ্ন ব্যবহার করেছি, এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন। তো বায়োলজির ক্ষেত্রে বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা মাঝে মাঝেই এই মেল এবং ফিমেল এই শব্দ দুটো ব্যবহার করবে। তো বারবার না লিখে এই দেখো, এই যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এই চিহ্নটা হচ্ছে মেলের চিহ্ন, আর এদিকে এই যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা ফিমেলের চিহ্ন। তাহলে একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট, অর্থাৎ দুটো ভিন্নধর্মী গ্যামেট এর মিলনকে আমরা বলছি নিষেক, এবং নিষেকের ফলে তৈরি হচ্ছে ডিপ্লয়েড জাইগোট। এবারে দেখো, এই যে দুটো ভিন্নধর্মী গ্যামেট, এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, এরা কোত্থেকে উৎপন্ন হয়? এই মেল গ্যামেটটা উৎপন্ন হয় পরাগ রেণু থেকে, পরাগ রেণু। আর ফিমেল গ্যামেটটা উৎপন্ন হয় স্ত্রী রেণু থেকে, স্ত্রী রেণু। এবার দেখে নিতে হবে এই যে পরাগ রেণু এবং স্ত্রী রেণু এগুলো কিভাবে উৎপন্ন হয় এবং এই পরাগ রেণু থেকে কি করে পুংগ্যামেট এবং স্ত্রী রেণু থেকে কি করে স্ত্রী গ্যামেট তৈরি হয়। তা প্রথমে আমরা দেখে নিই যে পরাগ রেণুর উৎপত্তিটা কিভাবে হয়। তা তোমরা জানো যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গ হচ্ছে ফুল, এবং ফুলের দুটো অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে একটা পুংস্তবক বা অ্যান্ড্রোয়েশিয়াম, আর এটা হচ্ছে স্ত্রী স্তবক বা গাইনোয়েশিয়াম। এই যে পুংস্তবক, এর প্রত্যেকটা অংশকে বা এর একককে আমরা বলি পুংকেশর, বা স্ট্যামেন। আবার এই যে স্ত্রীস্তবক, এর প্রতিটা অংশ বা একককে আমরা বলি গর্ভকেশর বা গর্ভপত্র বা কার্পেল বা পেস্টিল, অনেকগুলো নামে অভিহিত করা হয়। এখন দেখো, এই যে পুংস্তবক বা অ্যান্ড্রোয়েশিয়াম, তার থেকে পুংকেশর পেলাম। এবার একটা পুংকেশর তোমরা এখানে দেখে নাও, ছোট করে একটা পুংকেশরের ছবি। এই মনে করো একটা পুংকেশর। তো দেখতেই পাচ্ছ পুংকেশরের দুটো অংশ রয়েছে। এই যে উপরে যে অংশটা, এটাকে আমরা বলছি পরাগধানী। তাহলে এটা হচ্ছে পরাগধানী। আর এই যে দণ্ডের মতো অংশটা, এটাকে বলা হয় পুংদণ্ড। এবার এই যে পরাগধানীটা রয়েছে, এই পরাগধানীর যদি প্রস্থচ্ছেদ কাটা যায়, ধরো এটা পরাগধানী, এই পরাগধানীটা নিয়ে যদি আমরা এই বরাবর ছেদ কাটি, তাহলে এর ভেতরের চিত্রটা দেখা যাবে। এর ভেতরে এরকম দেখা যায়। দেখতেই পাচ্ছ পরাগধানীর ভেতরে এই চারখানা পরাগস্থলী রয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা পরাগস্থলী। তাহলে পরাগধানীর ভেতরে থাকছে পরাগস্থলী।
এবারে দেখো এই যে পরাগস্থলী, প্রত্যেকটা পরাগস্থলীর ভেতরে থাকে অসংখ্য পরাগরেণু মাতৃকোষ। তাহলে এখান থেকে একটা পরাগরেণু মাতৃকোষ আমরা নিচ্ছি, এই ধরো একটা পরাগরেণু মাতৃকোষ। এখানে একটু দেখে নাও, এই যে পরাগস্থলী, ধরো এই একটা পরাগস্থলী, এই পরাগস্থলীর ভেতরে এরকম অসংখ্য পরাগরেণু মাতৃকোষ তৈরি হয়। এগুলো হচ্ছে পরাগরেণু মাতৃকোষ। এই পরাগরেণু মাতৃকোষে একটা এখানটায় নেওয়া হলো, তাহলে এটা হচ্ছে পরাগরেণু মাতৃকোষ। পরাগরেণু মাতৃকোষ। এখানে একটা কথা তোমাদের বলে নিতে হবে, সেটা হচ্ছে এই যে পরাগরেণু মাতৃকোষটা দেখতে পাচ্ছ, একটা পরাগরেণু মাতৃকোষ এখানে নেওয়া হয়েছে। এই পরাগরেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, অর্থাৎ এগুলো ডিপ্লয়েড। তোমরা কিছুদিন আগেই মিওসিস পড়েছো, তা মিওসিস পড়বার সময় তোমরা দেখেছো মিওসিস কোষ বিভাজনটা হয় কোথায়? জনন মাতৃকোষে হয়। তা পরাগরেণু মাতৃকোষটা হচ্ছে এক ধরনের জনন কোষ। তাহলে এই পরাগরেণু মাতৃকোষের মধ্যে এবার মিওসিস হয়। তাহলে এই পরাগরেণু মাতৃকোষের মধ্যে হচ্ছে মিওসিস। এই পরাগরেণু মাতৃকোষের মধ্যে মিওসিস ডিভিশনের ফলে এই যে একটা পরাগরেণু মাতৃকোষ দেখছো, একটা পরাগরেণু মাতৃকোষ থেকে এরকম চারটে পরাগরেণু উৎপন্ন হয় এবং চারটে পরাগরেণু একসঙ্গে থাকে, এই জন্য এটাকে আমরা বলি স্পোর টেট্রা। তাহলে এখান থেকে তৈরি হলো পরাগরেণু। পরাগরেণু এখানে দেখতেই পাচ্ছ পরাগরেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, অর্থাৎ ডিপ্লয়েড। আর এখানে মিওসিস হয়েছে, মিওসিসের ফলে স্বাভাবিক কারণেই পরাগরেণুর যে ক্রোমোজোম সংখ্যা সেটা হবে হ্যাপ্লয়েড। তাহলে পরাগরেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখানটায় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে পরাগরেণু মাতৃকোষ, এখানটায় দেখো এটা হচ্ছে ডিপ্লয়েড জনু। যেই পরাগরেণু মাতৃকোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিপ্লয়েড জনু থেকে হ্যাপ্লয়েড জনুর সূচনা হচ্ছে। তাহলে পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড এবং এককোষী। এককোষী। একটা জিনিস মনে রাখবে, এই পরাগরেণু হচ্ছে লিঙ্গধর জনুর প্রথম কোষ। এবার দেখে নেওয়া যাক এই পরাগরেণুর থেকে কি করে পুংজনন কোষ বা মেল গ্যামেট তৈরি হয়। তোমরা এই ছবিটার দিকে দেখো, এখানে একটা এককোষী পরাগরেণুর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই পরাগরেণুটা দেখো বাইরের দিকে একটা প্রাচীর রয়েছে, যেটাকে বলা হচ্ছে এক্সাইন, যে প্রাচীরটা অর্নামেন্টেড অর্থাৎ অলংকৃত। আবার ভেতরের দিকে দেখো আরেকটা প্রাচীর রয়েছে, এটাকে বলা হচ্ছে ইনটাইন। এই ইনটাইন প্রাচীরটা স্মুথ, অনেকটাই মসৃণ। এটা যেরকম অর্নামেন্টেড, কিন্তু ইনটাইন প্রাচীরটা হচ্ছে মসৃণ প্রাচীর। এবারে দেখো এই যে এক্সাইনটা আবার স্থানে স্থানে বিচ্ছিন্ন আছে। এই যে এখানটায় ফাঁকা দেখতে পাচ্ছ, এখানটায় ফাঁকা দেখতে পাচ্ছ। এই যে এক্সাইন যেখানে বিচ্ছিন্ন রয়েছে এবং সেখানটায় একটা ছিদ্র তৈরি হয়, এই ছিদ্রকে বলা হয় জার্মপোর বা রেণুরন্ধ্র, বা আমরা বলি জার্ম ছিদ্র। এবারে দেখো এই পরাগরেণুটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেখো এখানটায় একটা বড় কোষ তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ কোষ বা নালিকা কোষ বা টিউব কোষ। আবার একটা ছোট মাকুর ন্যায় কোষ তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো, যেটাকে বলা হচ্ছে জেনারেটিভ কোষ। তাহলে পরাগরেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি বৃহৎ আকার ভেজিটেটিভ কোষ বা নালিকা কোষ তৈরি করে এবং একটা ক্ষুদ্রাকার মাকুর ন্যায় জেনারেটিভ কোষ তৈরি করে। এবারে দেখো এই যে পরাগরেণু, এই জায়গাটায় তার কি অবস্থায় আছে? দ্বিকোষ যুক্ত অবস্থায় আছে বা দুটো কোষ যুক্ত অবস্থায় আছে। এই দুটো কোষ যুক্ত অবস্থায় পরাগরেণুটা কি হয় একটু লক্ষ্য করো। তোমাদের আগেই বলেছি যে স্ত্রী স্তবকের এক একটা একককে আমরা বলি গর্ভকেশর বা গর্ভপত্র। দেখে নাও, এটা একটা গর্ভপত্রের চিত্র। এই যে গর্ভপত্রটা দেখছো, এই গর্ভপত্রে কি হয়, এই যে দ্বিকোষ যুক্ত পরাগরেণুটা গর্ভমুণ্ডে এসে পড়ে।
তা তোমরা জানো যে প্রক্রিয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হয় সেটাকে আমরা বলি পরাগযোগ। তাহলে মনে রাখতে হবে যে পরাগরেণু দ্বিকোষযুক্ত অবস্থায় গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ পরাগযোগ ঘটে। এবারে এই যে গর্ভমুণ্ডে পতিত পরাগরেণু, এই পরাগরেণুটা কি করে? গর্ভমুণ্ড নিঃসৃত রস শোষণ করে নেয়, ফলে পরাগরেণুটা স্ফীত হয়। স্ফীত হওয়ার দরুন কি হয়? এই যে দেখো এখানটায় কি রয়েছে, এটাকে আমরা বলছি জারণপোর বা রেণুরন্ধ্র। এই জারণপোর বা রেণুরন্ধ্র দিয়ে এই যে অন্তঃত্বকটা, এবার এই চিত্রটা দেখো, এই অন্তঃত্বক একটা নালীর আকারে বাইরে বেরিয়ে আসে। এই নালিকাটাকে আমরা বলি পরাগনালিকা। তাহলে পরাগরেণু গর্ভমুণ্ড নিঃসৃত রস শোষণ করে স্ফীত হয় এবং পরাগরেণুর অন্তঃত্বক পরাগ নালিকা রূপে জাম ছিদ্র পথে বাইরে বেরিয়ে আসে। তাহলে এটাকে আমরা বলছি পরাগ নালিকা। এরকম সময় কি হয় দেখো, এই যে নালিকা কোষটা রয়েছে বা ভেজিটেটিভ কোষটা রয়েছে, তার নিউক্লিয়াসকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা পরাগ নালিকার অগ্রে অবস্থান করে এবং এটা ধীরে ধীরে বিনষ্ট হয়। কখনো কখনো নিষেকের আগেও বিনষ্ট হতে পারে, আবার নিষেকের পরেও বিনষ্ট হতে পারে। আর এদিকে এই যে জেনারেটিভ কোষটা রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেটিভ কোষ মাকু আকারে, এই জেনারেটিভ কোষটা এই জায়গায় দেখে নাও। এই জেনারেটিভ কোষ, এই জেনারেটিভ কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে দুটো পুংজনন কোষ বা পুংগ্যামেট তৈরি করে। তাহলে জেনারেটিভ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো পুংজনন কোষ বা পুংগ্যামেট তৈরি করে বা মেল গ্যামেট তৈরি করে এবং এই যে পুংজনন কোষ দুটো নালিকা নিউক্লিয়াসের জাস্ট পেছনে অর্থাৎ পরাগ নালিকার অগ্রে অবস্থান করে। তাহলে আমরা দেখলাম যে এই যে এককোষী পরাগরেণু সেটা প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজিত হয়ে একটা বৃহদাকার কোষ যেটাকে বলে ভেজিটেটিভ কোষ আর একটা ক্ষুদ্রাকার কোষ যেটাকে বলে জেনারেটিভ কোষ, এই দুটো কোষ তৈরি করে। এই দ্বিকোষযুক্ত অবস্থায় পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হয়, অর্থাৎ পরাগযোগ সম্পন্ন হয়। পরাগযোগের ফলে গর্ভমুণ্ড নিঃসৃত রস শোষণ করে নেয় পরাগরেণু, ফলে কি হয়? পরাগরেণুর অন্তঃত্বকটা জাম ছিদ্র পথে একটা নালিকার আকারে বাইরে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি পরাগ নালিকা। এই পরাগ নালিকার অগ্রভাগে এই নালিকা নিউক্লিয়াসটা অথবা ভেজিটেটিভ কোষের যে নিউক্লিয়াসটা সেটা এসে অবস্থান করে এবং ইত্যবসরে জেনারেটিভ কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেট বা পুংজনন কোষ তৈরি করে এবং এই পুংজনন কোষ দুটো নালিকা নিউক্লিয়াসের জাস্ট পেছনে পরাগ নালিকার অগ্রে অবস্থান করে। এই হচ্ছে পরাগরেণুর সৃষ্টি এবং পরাগরেণু থেকে পুংগ্যামেট বা পুংজনন কোষের উৎপাদন। এবারে আমরা দেখে নিচ্ছি কি করে স্ত্রী রেণু থেকে এর থেকে স্ত্রী গ্যামেট বা ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। স্ত্রী গ্যামেট, তো এটাতে পরে আসছি। প্রথমে তোমরা এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটার দিকে ভালো করে লক্ষ্য করো। এটা একটা গর্ভপত্রের চিত্র, তিনটে অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। ডিম্বাশয়ের ভেতরে একটা ডিম্বক তোমরা দেখতে পাচ্ছ। এই ডিম্বকের চারদিকে দেখো দ্বিস্তরীয় একটা প্রাচীর রয়েছে। এই প্রাচীরটাকে বলা হচ্ছে ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্ট। মনে রাখবে ভালো করে, ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্ট। এবার দেখো এই ডিম্বক ত্বক ডিম্বককে পুরো আবৃত করে রাখে না। এই দিকটায় দেখো, এখানটায় দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা ওখানে একটা রন্ধ্রের সৃষ্টি করে, যেটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। তাহলে এই মাইক্রোপাইলটাকে আমরা এখানে এম লিখে রাখছি, মাইক্রোপাইল। এবার যেদিকে মাইক্রোপাইল রয়েছে বা ডিম্বক রন্ধ্র রয়েছে তার ঠিক বিপরীত দিকটা দেখো,
ডিম্বকের এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক মূল বা চালাজা। তাহলে একদিকে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, তার ঠিক বিপরীত দিকেই রয়েছে ডিম্বক মূল বা চালাজা। তাহলে এটা আমরা এখানে সি লিখে রাখছি। এবার দেখো এই ডিম্বকের ভেতরটা, এখানটায় ভালো করে লক্ষ্য করো, একটাই মাত্র কোষ রয়েছে। এই কোষটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। ভালো করে লক্ষ্য করো, একটাই কোষ ডিম্বকের ভেতরে রয়েছে, যেটা কিনা স্ত্রী রেণু মাতৃকোষ। এবার এদিকে চলে আসো, এই হচ্ছে একটা স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ, বুঝতেই পারছো এই স্ত্রী রেণু মাতৃকোষ অর্থাৎ এটা একটা জনন মাতৃকোষ, যেটা অবশ্যই ডিপ্লয়েড, দ্যাট ইজ টুয়েন। এবার এই স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে মিওসিস হচ্ছে, এই মিওসিস হবার ফলে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে স্ত্রী রেণু বা মেগাস্পোর। স্ত্রী রেণু, এখানটায় দেখো এই একটা স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে এরকম 4টে স্ত্রী রেণু তৈরি করছে। তাহলে একটা স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করছে 4টে স্ত্রী রেণু। দেখতে পাচ্ছ স্ত্রী রেণু মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড, মিওসিস হওয়ার ফলে যে স্ত্রী রেণু তৈরি হলো সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, দ্যাট ইজ এন। তাহলে এই যে একটা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হচ্ছে, এই 4টে স্ত্রী রেণুর মধ্যে 3টে স্ত্রী রেণু বিনষ্ট হয়ে যায় আর একটা স্ত্রী রেণু কার্যকর থাকে। তাহলে এটা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর বা স্ত্রী রেণু। এবার এই যে স্ত্রী রেণু বা মেগাস্পোর যেটা ফাংশনাল, এটা দেখো অবশ্যই হ্যাপ্লয়েড, এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এটার নিউক্লিয়াসটা মনে রাখবে, কোষটা নয়, নিউক্লিয়াসটা প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এরকম দুটো নিউক্লিয়াস তৈরি করে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজিত হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস দুটো করে অর্থাৎ 4টে নিউক্লিয়াস তৈরি করে, আবার মাইটোসিস হয়। মাইটোসিস হবার ফলে ভালো করে লক্ষ্য করো, এই দুটো নিউক্লিয়াস বিভাজিত হয়ে 4টে নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস বিভাজিত হয়ে 4টে নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এই যে 4টে 4টে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট যে স্ত্রী রেণু, এটাকে তখন আমরা বলি ভ্রূণস্থলী। তাহলে এটা হচ্ছে ভ্রূণস্থলী, যার মধ্যে 8টা নিউক্লিয়াস রয়েছে। দেখতেই পাচ্ছ এই 8টা নিউক্লিয়াসের 4টে এক মেরুর দিকে অবস্থান করছে, বাকি 4টে আরেক মেরুর দিকে অবস্থান করছে। এই জন্য এগুলোকে আমরা বলি পোলার নিউক্লিয়াস। তাহলে 8টা পোলার নিউক্লিয়াস দুটো মেরুতে 4টে 4টে করে অবস্থান করছে। এরপরে দেখো ভ্রূণস্থলীটা আরেকটু বড় হচ্ছে, এই ধরো ইত্যবসরে ভ্রূণস্থলীটা এত বড় হয়ে গেছে। এবারে এই যে পোলার নিউক্লিয়াস, এই পোলার নিউক্লিয়াসটা এবং এই পোলার নিউক্লিয়াসটা এরা কি করে, এরা দুদিক থেকে কেন্দ্রের দিকে চলে আসে, কেন্দ্রের দিকে চলে এসে এখানটায় পরস্পরের সঙ্গে মিলিত হয়। মিলিত হয়ে যে নিউক্লিয়াসটা তৈরি করে সেটাকে আমরা বলি ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, এখানটায় ভালো করে লক্ষ্য করো, এই যে নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াসটা তৈরি হলো, সেটা দুটো পোলার নিউক্লিয়াস মিলিত হওয়ার ফলে। তাহলে এটা একটা এন, এটা একটা এন, এন আর এন মিলিত হয়ে যে নির্ণীত নিউক্লিয়াসটা তৈরি করলো সেটা হচ্ছে ডিপ্লয়েড। এটা মনে রাখতে হবে। এবার দেখো এই যে এখানে এম লিখেছি, এখানে সি লিখেছি। এম ফর মাইক্রোপাইল অর্থাৎ ডিম্বক রন্ধ্র, সি ফর চালাজা অর্থাৎ ডিম্বক মূল।
তাহলে এই প্রান্তটা হচ্ছে মাইক্রোপাইল প্রান্ত আর এই প্রান্তটা হচ্ছে চালাজা প্রান্ত। এবারে দেখো এই যে এখানকার একটা কোষ, এখানকার একটা নিউক্লিয়াস এবং এখানকার একটা নিউক্লিয়াস, দুটো এরা কেন্দ্রে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস গঠন করেছে। তাহলে এখানটায় তিনটে নিউক্লিয়াস রয়ে গেল। কোন দিকটা? এটা ডিম্বক রন্ধ্রের দিক। তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে এখানে তিনটে নিউক্লিয়াস রয়ে গেল, এই তিনটে নিউক্লিয়াস। আর ডিম্বক মূলের দিকে বাকি তিনটে নিউক্লিয়াস রয়ে গেল, এই তিনটে নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে। এবারে দেখো এই যে ডিম্বক রন্ধ্রের দিকে তিনটে নিউক্লিয়াস, এদেরকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। এখন এই যে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, তার ঠিক মাঝের যে নিউক্লিয়াসটা, এটাই হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এটাই হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, যার ক্রোমোজোম সংখ্যা n অর্থাৎ হ্যাপ্লয়েড। আর বাকি যে দুটো নিউক্লিয়াস রয়েছে, এই বাকি দুটো নিউক্লিয়াসকে আমরা বলি সহকারী কোষ বা সাইনারজিড। সাইনারজিড। এবারে দেখো এই যে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিকে তিনটে কোষ তোমরা দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, একটা, তিনটে কোষ নয়, তিনটে নিউক্লিয়াস। এই যে তিনটে নিউক্লিয়াস, এদেরকে আমরা বলছি প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে এই ভ্রূণস্থলীটা দেখতে পাচ্ছ, এই ভ্রূণস্থলীর কেন্দ্রে রয়েছে নিয়মিত নিউক্লিয়াস, যেটা ডিপ্লয়েড প্রকৃতির। আর ভ্রূণস্থলীর ডিম্বক রন্ধ্রের দিকে তিনটে নিউক্লিয়াসকে একত্রে বলে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেট। অপর দুটো নিউক্লিয়াসকে বলা হচ্ছে সাইনারজিড বা সহকারী কোষ। এবং ডিম্বক মূলের দিকে অবস্থিত তিনটে নিউক্লিয়াসকে বলা হচ্ছে প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল। এবারে দেখো এই যে ভ্রূণস্থলী, এই ভ্রূণস্থলীর মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস কিরকম ভাবে রয়েছে। তাহলে নিউক্লিয়াসের বিন্যাসটা এরকম 3+2+3, অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে তিনটে, মাঝখানে দুটো, ডিম্বক মূলের দিকে তিনটে, অর্থাৎ 3+2+3। এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর নিউক্লিয়াসের বিন্যাস। আমরা কি শুরু করেছিলাম? স্ত্রী রেণু থেকে কি করে স্ত্রী গ্যামেট তৈরি হয়। এই দেখো স্ত্রী রেণু, তার থেকে বিভাজনের মাধ্যমে এই যে ডিম্বাণুটা তৈরি হয়েছে, এই ডিম্বাণুটাই হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে স্ত্রী গ্যামেটের উৎপাদন দেখলে এর আগে তোমরা দেখেছো কি করে পুংগ্যামেট বা পুংজনন কোষের সৃষ্টি হয়। এবারে আমরা সপুষ্পক উদ্ভিদের নিষেক কিভাবে সম্পন্ন হয় সেটা দেখে নিচ্ছি। নিষেক তিনটে পর্যায়ে সম্পন্ন হয়। যেমন প্রথম পর্যায় পরাগ নালিকার ডিম্বকে প্রবেশ, প্রথম। তারপর পরাগ নালিকার ভ্রূণস্থলীতে প্রবেশ, এবং শেষ পর্যন্ত যেটা সেটা হচ্ছে নিষেক। দেখো এই তিনটে পর্যায়ে আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে পরাগ নালিকার ডিম্বকে প্রবেশ। এই যে চিত্রটা এখানে দেখো, দেখতে পাচ্ছ এই একটা ডিম্বক, এই ডিম্বকের ভেতরে দেখতে পাচ্ছ এটা ভ্রূণস্থলী। এই যে এখানে ভ্রূণস্থলীটা দেখতে পাচ্ছ, এই একই ভ্রূণস্থলী মনে করো এইটা, এখানে বড় করে দেখানো হয়েছে। এই ভ্রূণস্থলী এখানটাই দেখতে পাচ্ছ। এবার দেখো এই যে গর্ভমুণ্ডের মধ্যে একটা পরাগ রেণু পড়েছিল, সেই পরাগ রেণু কি তৈরি করেছে? পরাগ নালিকা তৈরি করেছে, এবং পরাগ নালিকার আগায় দুটো পুংজনন কোষ
রয়েছে। এবার দেখো এই যে পরাগ নালিকাটা, এই পরাগ নালিকাটা ডিম্বকের মধ্যে প্রবেশ করে। তা ডিম্বকের মধ্যে প্রবেশ তিন রকম ভাবে করতে পারে। যেমন এক করতে পারে পরাগ নালিকাটা সরাসরি এই যে ডিম্বক রন্ধ্র আছে, ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণস্থলিতে ডিম্বকে প্রবেশ করতে পারে। আবার এই পরাগ নালিকাটা এদিক দিয়ে এসে এই ডিম্বক মূল দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করতে পারে, অথবা পরাগ নালিকাটা এই পাশ দিয়ে এসে এই ডিম্বক ত্বক অর্থাৎ ইন্টেগুমেন্ট ভেদ করে ডিম্বকের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে পরাগ নালিকা ডিম্বকের মধ্যে তিন ভাবে প্রবেশ করতে পারে। এক করতে পারে ডিম্বক রন্ধ্র দিয়ে। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলি পোরোগ্যামি। আর যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলি চ্যালাজোগ্যামি। আর যদি ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলি মেসোগ্যামি। তাহলে তিন রকমের হতে পারে, পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি এবং মেসোগ্যামি। তাহলে ডিম্বকে প্রবেশ করলো পরাগ নালিকা। এবার দেখো পরাগ নালিকার ভ্রূণস্থলিতে প্রবেশ। আমরা এই চিত্রটা দেখি, এটা ভ্রূণস্থলী। এই যে ভ্রূণস্থলীটা সেটা এখানে বড় করে দেখানো হয়েছে। এবার দেখো ভ্রূণস্থলীতে মনে করো পরাগ নালিকা এই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করলো। এই প্রবেশ করলো এখানটা। আর এই যে পরাগ নালিকাটা, পরাগ নালিকার অগ্রভাগে দুটো পুংজনন কোষ রয়েছে। এবার যেই ভ্রূণস্থলীতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে কি হয়, এই পরাগ নালিকার অগ্রভাগ দ্রবীভূত হয়ে যায় অর্থাৎ ডিজলভ হয়ে যায়। ডিজলভ হয়ে যাওয়ার ফলে কি হয়, এই যে দুটো পুংজনন কোষ এই ভ্রূণস্থলীর মধ্যে মুক্ত হয়। তাহলে পুংজনন কোষ দুটো ভ্রূণস্থলীর মধ্যে মুক্ত অবস্থায় আছে। এবারে নিষেধ। দেখো এই যে দুটো পুংজনন কোষ, এই দুটো পুংজনন কোষের একটা পুংজনন কোষ এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, একে আমরা বলি জেনারেটিভ নিষেক। আবার আরেকটা পুংজনন কোষ এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, এটাকে আমরা বলি ভেজিটেটিভ নিষেক। তাহলে একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে তৈরি করছে জাইগোট। একটু লক্ষ্য করো, প্রথমে হচ্ছে ডিম্বাণু এর সঙ্গে যুক্ত হচ্ছে একটা পুংজনন কোষ, পুংজনন কোষ। তাহলে দেখো যে ডিম্বাণু এন, পুংজনন কোষও এন, এন আর এন মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে জাইগোট। তাহলে জাইগোট তৈরি হলো, যার ক্রোমোজোম সংখ্যা হবে 2n। এটাকে আমরা বলছি জেনারেটিভ নিষেক। আবার এদিকে আরেকটা পুংজনন কোষ, সেটা এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটা রয়েছে, যেটাকে আমরা বলি ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস, সেই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে আরেকটা মিলিত হচ্ছে নির্মিত নিউক্লিয়াস। তোমরা জানো এর ক্রোমোজোম সংখ্যা 2n, এর সঙ্গে মিলিত হচ্ছে আরেকটা পুংজনন কোষ, এর ক্রোমোজোম সংখ্যা n। তাহলে নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n, আবার পুংজনন কোষের ক্রোমোজোম সংখ্যা n। তাহলে 2n plus n that is equal to 3n। এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, আরেকটা পুংজনন কোষ নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করে। এবার দেখো এই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোট পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ তৈরি করে, ভ্রূণ থেকে একটা নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, আর যে শস্য নিউক্লিয়াসটা তৈরি হয় সেই শস্য নিউক্লিয়াস থেকে ভ্রূণের প্রাথমিক খাদ্য হিসেবে
শস্য উৎপন্ন হয়। এবারে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথমে তোমরা দেখেছো একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, এই নিষেকটাকে আমরা বলছি জেনারেটিভ নিষেক, এবং এই জেনারেটিভ নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। আবার আরেকটা পুংজনন কোষ যেটা নিয়মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করে, এই নিষেকটাকে আমরা বলি ভেজিটেটিভ নিষেক। তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেকটা যেহেতু দুবার সংগঠিত হয়, এই জন্য এই নিষেককে আমরা বলি দ্বিনিষেক।